গত 17ই সেপ্টেম্বর আরজিকর মামলার যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, সেই দিন সিবিআই তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছেন এবং সেই মুখবন্ধী খামের রিপোর্ট চোখে দেখার পর আমরা জানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের যারা ছিলেন বিচারপতিরা, তারা যখন এই মুখবন্ধ খামের রিপোর্টটি দেখেন তারা কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং তাই স্তব্ধতা একটা জিনিস প্রকাশ করে যে এর সঙ্গে জড়িত কারা। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে যে হঠাৎ বিচারপতিরাই বা এত স্তব্ধ হয়ে গেলেন কেন, ঠিক কী রয়েছে সেই রিপোর্টে। এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাহলে এই মুখবন্ধ খামে কার নাম ছিল, কোন প্রভাবশালীর নাম ছিল, এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। আসুন আমরা একটু আলোচনা করি এই মুখবন্ধ খামে, সিবিআইয়ের দেওয়া রিপোর্টে মুখবন্ধ খামে কোন কোন প্রভাবশালীর নাম থাকতে পারে। নমস্কার, আমি সত্যজিৎ পাল রয়েছি আপনাদের সঙ্গে। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যে নৃশংস কাণ্ড ঘটে, অর্থাৎ মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়, তারপরেই আমরা দেখি যে আরজিকর হসপিটালের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে তার পরিবারকে ফোন করা হয় এবং প্রথমে জানানো হয় যে তাদের কন্যা অসুস্থ, দ্বিতীয়বার জানানো হয় তাদের কন্যাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তৃতীয়বার জানানো হয় তাদের কন্যা আত্মহত্যা করেছে। ফলে এইখানে যে প্রশ্নটা উঠে আসে যে আরজিকর হসপিটালে কী এমন দায় পড়লো যে এইভাবে তারা পরিবারকে মিস ইনফরমেশন দিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর হতে পারে যে এইরকম ঘটনা, অর্থাৎ আরজিকর হসপিটালে এইরকম কোনো ঘটনা হয়তো সে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। কেন বলছি তার কারণ দেখুন, নয়তো এমনও হতে পারে যে এই যে মহিলা যিনি ফোন করে জানিয়েছেন যে ভুল ইনফরমেশান দিয়েছেন, সেটা যখন ঘটনাটি ঘটে, অর্থাৎ ঘটনা ঘটার পর যারা রয়েছেন, যেমন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল রয়েছেন, আরও যারা রয়েছেন, তারা হয়তো জিনিসটা এইভাবেই সাজান যে পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য। এইবার প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ কেন জানালেন? তাহলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, একজন প্রিন্সিপাল জানালেন কেন? কারণ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের হাতও কি আরও ওপর পর্যন্ত পৌঁছে গেছে? এটা একটা হতে পারে। দ্বিতীয় আর একটা যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে সন্দীপ ঘোষ যারা পরিবারকে ভুল ইনফরমেশানটা দিলেন, এরপর তারা কিন্তু এর বা কেন দিয়েছেন এর কিন্তু সাফাই দেয়নি। সুতরাং একটা জিনিস স্পষ্ট, হয়তো বিষয়টি এমন কোনো প্রভাবশালী সেখানে ছিল যার জন্যই কিন্তু আরজিকর হসপিটাল পড়তে হবে। শুধু সন্দীপ ঘোষ নয়, এখনও পর্যন্ত দেখি এই হসপিটালে কিন্তু তেমন কোনো মুখ, অর্থাৎ আমরা দেখলাম যে সেইভাবে কিন্তু মুখ খোলেনি। অর্থাৎ এই ঘটনা যে ঘটতে, বা এমনও হতে পারে যে আরজিকর হসপিটালে এর আগেও এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আর যদি ঘটে তাহলে হয়তো সিবিআই ইনভেস্টিগেশন নিশ্চয়ই বেরিয়ে আসছে। ফলে এই প্রায় একটা প্রশ্ন যে হয়তো এর আগেও এরকম কোনো ঘটনা হয়েছে, কোনো চিকিৎসক হয়তো আত্মহত্যা করেছে, তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়ানো হয়েছে, এটা একটা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে যে কোনো প্রভাবশালীর জন্যই কিন্তু হসপিটাল বডি, অর্থাৎ যারা রয়েছেন ম্যানেজিং কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এটা পরিবারকে জানানো হয়েছে। ফলে এই যে মাথা, সেই মাথার হাত কিন্তু হয়তো সন্দীপ ঘোষের থেকেও ওপরে থাকতে পারে। পাশাপাশি আর একটা জিনিস এখানে বলবো যে আমরা জানি যে আমাদের রাজ্যের যে মন্ত্রী সোমেন মহাপাত্র, তার ছেলের নামও কিন্তু হঠাৎ করে জড়িত হয়। সোমেন মহাপাত্র অত্যন্ত গুণী মানুষ, তার ছেলে যেন 17 সালে পাস করে বেরিয়ে গেছে, তার নামও কথা। অর্থাৎ এটা নিয়ে একটা খেলা করা হয় যে অন্য কোনো নাম ঘুরিয়ে পরে সেটা মানে সাধারণকে আর কি ভুলিয়ে দেওয়া, অন্যভাবে ভুলিয়ে দেওয়া, এই একটা চেষ্টা হতে পারে। আর একটা জিনিস বলবো যে কলকাতা পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের, তাদেরই বা কী প্রয়োজনটা পড়লো যে এতটা দায়িত্ব নিয়ে এই এভিডেন্স ট্যাম্পারিং সহ পোস্টমর্টেমের পর তৈরি করে দাহ করা, পরিবারের হাতে দেহ না দেওয়া, পাশাপাশি তার পরিবারকে গিয়ে যে 10 লক্ষ টাকা বা টাকার একটা টোপ দেওয়া, এটাই বা পুলিশের কেন পড়লো? তাহলে নির্দেশটা কি আরও উপর থেকে এসেছিল? এটা একটা প্রশ্ন থাকতেই পারে। তার কারণ পুলিশের এতটা দায়িত্ব কেন পড়লো, এটা যখন আসবে তাহলে হতেই পারে যে হয়তো এই ঘটনায় যারা জড়িত, মূল অভিযুক্ত যারা, তাদের হয়তো প্রভাবশালীর সঙ্গে সরাসরি যোগ থাকতে পারে। রাজ্যের যারা প্রভাবশালী হতে পারে, সেটা রাজ্যের বড় পুলিশ কর্তা হতে পারে, রাজ্যের বড় আমরা যদি বলি কোনো মন্ত্রিসভার বড় কোনো হতে পারে,
বা আরজিকর হসপিটালেরই কোনো বড় কোনো প্রভাবশালী নাম করা গুণী ডাক্তার, এমনও হতে পারে। অথবা হতে পারে রাজ্যের কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, এমনটাও হতে পারে, যার ফলে পুলিশ এতটা অ্যাক্টিভ হয়ে এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের কাজে নেমেছিল। আর একটা যেটা গুরুত্বপূর্ণ, যে দুবাই যোগের কিন্তু কথা উঠে আসছিল, যে হয়তো দুবাই থেকে কোনো নাম্বার নিয়ে এই বিষয়টি অপারেট করা হয়েছে। সুতরাং প্রভাবশালী নামটি কিন্তু বারবার চলেছে। কোন সেই প্রভাবশালী? এখন প্রশ্ন, যে ওই বললাম যে বিনীত গোয়েল, যিনি পুলিশ কমিশনার ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ বলছে, বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা যেভাবে বলে আসছিল যে বিনীত গোয়েলের নেতৃত্বে এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা হচ্ছে, বিষয়টি একদম উড়িয়ে দেওয়ার নয়। তার কারণ আমরা দেখলাম 14ই আগস্ট যেখানে রাত দখল ছিল, সেখানে যেভাবে আরজিকর হসপিটাল ভাঙচুরটা হলো এবং পুলিশ যেভাবে নিষ্ক্রিয় হয়ে ঠুটো জগন্নাথ হয়ে কোথাও মহিলাদের বাথরুমে লুকিয়ে যাওয়ার যে অভিযোগগুলো আসছিল, সেখানে বিনীত গোয়েল আরও আগে স্পটে পৌঁছে বিষয়টি কড়াভাবে হ্যান্ডেলিং করতে পারতেন, তাহলে কলকাতা পুলিশ আমাদের যারা গর্ব আমাদের করি যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যার তুলনা, সেই কলকাতার পুলিশের বিরুদ্ধে এত কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ থাকতো না, এত অভিযোগ থাকতে পারে না। সুতরাং বিনীত গোয়েলই বা তার টিম কেন এই সময় নিষ্ক্রিয় হয়ে থাকলেন? কেন তারা সক্রিয়ভাবে এই ভাঙচুরটা থামাতে পারলেন না? কোটি কোটি টাকা নয় হয়ে গেল। সুতরাং এই যে একটা প্রভাবশালী যোগ, কোন সে প্রভাবশালী, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্যের শাসক দলে হতে পারে, রাজ্যের বিরোধী দলে হতে পারে, কোনো নাম করা গুণী চিকিৎসক হতে পারে, কোনো বড় লয়ার হতে পারে, কোনো বড় বিচারপতিও হতে পারে, অথবা নামি দামি পুলিশ কর্তা হতে পারে, বড় পুলিশ কর্তা হতে পারে। সুতরাং অথবা কোনো বড় ব্যবসায়ী হতে পারে। সুতরাং এই যে কথা, বিশেষ করে যে বিষয়গুলো সামনে আসছে, আরজিকর হসপিটালের ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা, আমরা জানি টালা থানার ওসি তিনি গ্রেপ্তার হয়েছেন, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। সুতরাং তারই বা কী দায়িত্বটা পড়লো যে বিষয়গুলো এইভাবে ধামাচাপা দিতে হবে? তো বা তিনি অতটা অ্যাক্টিভভাবে তখনই করবেন যখন নির্দেশটা আসবে ওপর থেকে। হয়তো খারাপ নির্দেশ আসলেও সেটাকে ডিউটিভাবে পালন করেছিলেন হয়তো এই অভিজিৎ মণ্ডল, যার ফলে তিনি বর্তমানে গারদে রয়েছেন। আরেকটা জিনিস যেটা এই যে বললাম যে বিনীত গোয়েলের যে ভূমিকা, সেটা একটা প্রশ্ন। পাশাপাশি আরেকটা, যে রাজ্যের শাসক দল যারা রয়েছেন তারাও কিন্তু এই নিয়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন কখন। সুতরাং তারাও কিন্তু নেমেছেন রাস্তায়। কিন্তু কে সেই প্রভাবশালী? এটা লাখ টাকার প্রশ্ন। যে যোগগুলো আসছে, আরজিকর হসপিটাল যেভাবে অতি সক্রিয়তা দেখিয়ে কাজগুলো করেছে, একটা যে স্পষ্ট নির্দেশ কোনো ওপর থেকেই এসেছিল যে বিষয়টি সামনে আনা যাবে না, ধামাচাপা দিতে হয়, এটা একটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ যে সক্রিয়তা দেখিয়েছে, তাদের কাছেও নির্দেশ এসেছিল ওপর থেকে। পাশাপাশি আরও একটা জিনিস, যে এই যে ঘটনা ঘটার পর যেভাবে হসপিটাল, অর্থাৎ এই যে সেমিনার রুমে অবাধে মানুষ যাতায়াত করেছেন, বিরূপাক্ষ ঘোষরা বা অভিজ্ঞরা ঘোরাফেরা করেছেন, তাদের এই যে উপস্থিতি, এই উপস্থিতিটাও অনেক প্রশ্নই বলে দেয় যে এটা কিন্তু নির্দেশ কিন্তু কোনো নির্দিষ্ট বড় কোনো জায়গা থেকে এসেছিল, যার ফলে কিন্তু কলকাতা পুলিশ সহ এত সক্রিয় দেখেছেন এবং দায়িত্ব নিয়ে আবার বলছি, দায়িত্ব নিয়ে এভিডেন্স ট্যাম্পারিং সহ এই নিষ্ক্রিয়তা দেখেছেন। আরেকটা যেটা জিনিস সামনে আসছে, যেটা হচ্ছে এই ঘটনাটি নিয়ে যখন সিবিআইয়ের হাতে তদন্তভার আসে, সেই সময় দেখা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই আরজিকর হসপিটাল দুর্নীতির একটা অভিযোগ তোলা হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তদন্তের সিট গঠন করা হয়, তড়িঘড়ি সিট গঠন করা হয়। ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদেরই বা কী প্রয়োজন পড়লো যে তখনই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা করতে হবে? সুতরাং এর যোগ যে সর্বোচ্চ জায়গায় রয়েছে, এটা কিন্তু একদম স্পষ্ট। এইবার যে নামটা, যদি নামের কথা বলি, বিষয়টি আদালতে বিচারাধীন। সুতরাং যেই বিষয়গুলো উল্লেখ করলাম, যে ঘটনাগুলো উল্লেখ করলাম, এই ঘটনার যোগগুলো যদি এক করে দেখেন, তাহলে কিন্তু নাম কিন্তু সামনে চলে আসবে যে কে সে প্রভাবশালী, কে এই জিনিসগুলো অপারেট করেছেন এবং কার জন্য কলকাতা পুলিশ আরজিকর হসপিটাল বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরই বা এই যে তড়িঘড়ি মামলা করে, হয়তো সে সময় এমনটাও হতে পারত যে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশ যেখানে সিবিআই এই ধর্ষণ খুনের তদন্ত করছে, সেখানে লালবাজারের পক্ষ থেকে এই দুর্নীতির একটা অভিযোগ তুলে সন্দীপ ঘোষকে জেলে পুরে দিত।
তাতে একদিকে যেটা হতো, সিবিআই সন্দীপ ঘোষকে পেত না, ফলে তারা থাকতো কলকাতা পুলিশের হাতে। সুতরাং অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেখানে অনুব্রতের তিহার যাওয়ার কথা, সে তিহার যাওয়া কিন্তু থমকে গিয়েছিল এই শিব ঠাকুর মণ্ডলের জন্য। সুতরাং এটা একটা ব্যাপার যে কি স্বাস্থ্য দপ্তরই বা কত অ্যাক্টিভ হয়ে এগিয়ে আসলো কেন। সুতরাং এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের যোগ যে প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালীদের সঙ্গে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অতি সক্রিয়তা, কলকাতা পুলিশের অতি সক্রিয়তা, আর.জি. কর হসপিটাল কর্তৃপক্ষের অতিরিক্ত সক্রিয়তা এই কথাটাই বলে দেয় এই কাণ্ডের সঙ্গে কিন্তু, বা এই কাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রভাবশালী যোগ রয়েছে। আর সেই নাম দেখেই কিন্তু স্তম্ভিত হয়ে যান দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি D.Y. চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এখন দেখা যাক, তদন্ত চলছে, শুনানিও আগামী হবে। এখন কোন প্রভাবশালীর নাম সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।